আমেরিকা পৃথিবীতে এমন একটা কান্ট্রি যাদের সাথে কেউ পাঙ্গা নিতে রাজি না। এমনকি পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই তাদেরকে ভয় পায়। কিন্তু কেন? কারণ খুবই সোজা, তাদের টেকনোলজি এবং অস্ত্র ভান্ডার এতটাই সমৃদ্ধ যেটাকে টেক্কা দেওয়ার দুঃসাহস কেউ করে না। কিন্তু আজ আমরা ভিন্ন কিছু দেখতে যাচ্ছি। আমেরিকার হোয়াইট হাউস, যেটাকে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা মানা হয়, সেই হোয়াইট হাউসই একদল ভয়ঙ্কর টেররিস্ট গ্রুপ দখল করে নেয়। আমেরিকার স্তম্ভ ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তারা রীতিমতো হার মানতে বাধ্য হয়। এখন কথা হলো, কারা এই টেররিস্ট গ্রুপ যাদের কাছে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল কান্ট্রি হার মানতে বাধ্য হলো? তাই চলুন বেশি কথা বলে সময় নষ্ট না করে মূল কাহিনী শুরু করা যাক। শুরুতেই আমরা মাইককে দেখি। মাইক একসময় আমেরিকান প্রেসিডেন্টের সিকিউরিটি সার্ভিসের ইনচার্জ ছিল। তবে আজ থেকে প্রায় 18 মাস আগে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্টের ওয়াইফ মারা যায়, যার কারণে তাকে সাসপেন্ড করা হয়। তবে মাইক আজও সেই অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দোষী মনে করে। এ হলো মাইকের ওয়াইফ লিয়ানা। লিয়ানা পেশায় একজন নার্স ছিল, আর সে মাইককে প্রচন্ড ভালোবাসে। এরপর আমরা সিক্রেট সার্ভিসের ডাইরেক্টর জ্যাকবকে দেখি। জ্যাকব এখানে মাইককে বুঝায় সে যেন সবকিছু ভুলে সামনের দিকে আগায়, কারণ সেদিন যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে তার কোনো দোষ ছিল না। মাইক সবকিছুই বুঝতেছিল, তবুও সে কেন জানি নিজেকে ক্ষমা করতে পারে না। এরপর আমরা প্রেসিডেন্ট ব্যানকে দেখি। প্রেসিডেন্ট তার ছেলে কর্নারকে প্রচন্ড ভালোবাসে, তবে সে কর্নারকে পর্যাপ্ত সময় দিতে পারে না, যার কারণে কর্নার বেশিরভাগ সময় আপসেট থাকে। এদিকে উত্তর কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যকার উত্তেজনা তুঙ্গে ছিল, কারণ এত নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়া একের পর এক মিসাইল উৎক্ষেপণ করে যাচ্ছিল, যেটা সাউথ কোরিয়ার জন্য হুমকি ছিল। তাই প্রেসিডেন্ট মিটিং করে উত্তর কোরিয়াকে কিভাবে থামানো যায়। এখানে স্পিকার আর ভাইস প্রেসিডেন্টের পরামর্শ ছিল তারা সামরিক অ্যাকশন নিবে, তবে প্রেসিডেন্ট চাচ্ছিল যুদ্ধ এড়িয়ে অন্য কোনো রাস্তা বের করতে। তাই এই বিষয়ের উপর ডিসকাস করার জন্য সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আসতেছে। এরপর আমরা দেখতে পাই একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দ্রুত ওয়াশিংটন ডিসির দিকে অগ্রসর হচ্ছে, যেটা ওয়াশিংটন থেকে মাত্র 30 মিনিট দূরে ছিল। এদিকে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট মিস্টার লি তার সিকিউরিটি টিম সহ হোয়াইট হাউসে এসে পৌঁছায়। প্রেসিডেন্ট লি তার সিকিউরিটি হেড মিস্টার পার্ককে পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা আরো একজনের সাথে পরিচয় হই। এ হলো ফোর্বস। ফোর্বস এর আগে সিকিউরিটি সার্ভিসে মাইকের সাথে কাজ করেছিল। যেমনটা আগে বলেছিলাম, সাউথ কোরিয়া আর উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনা তুঙ্গে ছিল। তাই প্রেসিডেন্ট লি এখানে এসেছে এর একটা শান্তিপূর্ণ সুরাহা করার জন্য। এই বিষয়টা নিয়ে প্রেসিডেন্ট ব্যানের সাথে মিটিং চলছিল। ঠিক একই সময় সেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফটটি ওয়াশিংটনের কাছাকাছি চলে আসে। তাই আমেরিকার এয়ারফোর্স থেকে দুটি বিমান এয়ারক্রাফটটিকে দিক পরিবর্তন করার ওয়ার্নিং দেয়। তবে এয়ারক্রাফটটি উল্টো বিমান লক্ষ্য করে ফায়ারিং শুরু করে, ফলে এয়ারফোর্সের দুটি বিমানই ধ্বংস হয়ে যায়, যার কারণে হোয়াইট হাউসের সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়। মিটিং এর মধ্যেই প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়, তাকে সোজা পিওকের দিকে নিয়ে যাওয়া হয়। তখন প্রেসিডেন্টের কথায় তার সিকিউরিটি ইনচার্জ রোমা সাউথ কোরিয়ান প্রেসিডেন্টকেও তাদের সাথে পিওকের দিকে নিয়ে যায়। এখন পিওক হলো এমন একটি বাংকার যেটা বিশেষভাবে নিউক্লিয়ার হামলা থেকে বাঁচার জন্য তৈরি, আর এই বাংকারটি ছিল মাটি থেকে 120 ফুট গভীরে। তবে প্রেসিডেন্ট এই বাংকারে বসেই তার সব কাজ পরিচালনা করতে পারবে। এদিকে হোয়াইট হাউসের সমস্ত এজেন্ট এবং গার্ডরা হামলা মোকাবেলায় প্রস্তুত ছিল, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অ্যাক্টিভ করা হয়। ওদিকে এয়ারবেস থেকেও ফাইটার জেট বেরিয়ে পড়ে। তবে এয়ারক্রাফটটি হোয়াইট হাউসের কাছে আসলেই নির্বিচারে ফায়ারিং শুরু করে। সামরিক বেসামরিক কাউকেই বাদ দেয় না, গুলি করে ঝাঁঝরা করে ফেলে। ওদিকে মাইক এই হামলার ব্যাপারে কিছুই জানতো না। পরে যখন সে বুঝতে পারে, সে সোজা হোয়াইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে এয়ারক্রাফটটি থেকে শুট করেই যাচ্ছিল। এখানে বহু সিভিলিয়ান্স আর নিরাপত্তায় থাকা কর্মীরা মারা যাচ্ছিল। ওদিকে দেখা যায় প্রেসিডেন্ট নিরাপদে পিওকে এসে পৌঁছায়, যেটা এই মুহূর্তে খুব ভালো দিক ছিল। তবে এয়ারক্রাফটটি থেকে এখনো ফায়ারিং করেই যাচ্ছিল, কোনোভাবেই ফায়ারিং প্রতিহত করা যাচ্ছিল না। পরে ফাইটার জেট এসে মিসাইল ছুড়লে সোজা এয়ারক্রাফটটিতে আঘাত হানে। অবশেষে এয়ারক্রাফটটি ধ্বংস হয়। তবে এতক্ষণে যেই একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটা অপূরণীয়, কারণ এখানে বহু মানুষ মারা গেছে। হোয়াইট হাউসের আশেপাশে শুধু লাশ আর লাশ পড়েছিল। যারা জীবিত ছিল তারা সবাই আতঙ্কিত ছিল। এদিকে প্রেসিডেন্ট পেন্টাগনে যোগাযোগ করার চেষ্টা করে, আর সে ডিফেন্স সেক্রেটারিকে তাড়াতাড়ি তার সেলের খবর নিতে বলে। এদিকে বাইরে সবাই যখন ভাবছিল হামলা হয়তো বন্ধ হয়েছে, ঠিক তখনই এখানে ভয়াবহ কারব্লাস্ট হয়। আর এই ভিড়ের মধ্য থেকে বেশ কিছু বন্দুকধারী বেরিয়ে আসে, যারা হোয়াইট হাউসে ঢোকার চেষ্টা করছিল। ফলে যারাই বাধা দেয় তাকেই তারা মেরে ফেলে। হোয়াইট হাউসে যারা এখনো জীবিত ছিল তারা তাদের প্রতিহত করার চেষ্টা করে, যাদের মধ্যে মাইকও ছিল। তবে এখানে বন্দুকধারীর সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা খুব দক্ষ ছিল। এখানে সবচাইতে
সবচাইতে অবাক করে দেওয়া বিষয় হলো সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে যেই সিকিউরিটি এসেছিল তারাও এই বন্দুকধারীদের সাথে যুক্ত ছিল। তবে এর চাইতে বড় অবাক করা বিষয় হলো বাংকারে থাকা প্রেসিডেন্ট লির সিকিউরিটি হেড পার্ক ও তার টিম আচমকা প্রেসিডেন্ট ব্যানের সিকিউরিটির উপর হামলা করে এবং সবাইকে মেরে ফেলে। এমনকি ফোর্বস সেও এখানে পার্কের হয়ে কাজ করে। ফলে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারিদের পার্ক খুব সহজেই জিম্মি করে নেয়। এদিকে বাইরে পার্কের কমান্ডোরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, মেশিন গান দিয়ে হোয়াইট হাউস ঝাড়ঝাড় করে ফেলছিল। মাইকের সামনেই একা করে তার সহকারীরা মারা যাচ্ছিল, তার এখানে কিছুই করার ছিল না। তবে মাইক কোনোভাবে হোয়াইট হাউসের ভিতরে ঢুকে পড়ে এবং লুকিয়ে থাকে, কারণ পার্কের কমান্ডোরা এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা এখানে পড়ে থাকা মৃতদেহতেও শুট করছিল। মানে ভাবা যায় তারা কতটা হিংস্র। এদিকে রোমা তার টিম নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, তবে বেশি সময় টিকতে পারে না। এখানেও সবাইকে মেরে ফেলা হয়, সার্ভেলেন্স রুমও দখল করে নেয়। এরপর তারা বাহির থেকে কিছু অত্যাধুনিক ভারী অস্ত্র ভিতরে নিয়ে আসে, আর এই অস্ত্রের ব্যাপারে আমরা সামনে জানতে পারবো যেটা কতটা ভয়ঙ্কর। আর এদিকে পার্কের সবচাইতে দক্ষ এজেন্ট ছিল মিন হোয়াইট হাউসের সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং এখানে থাকা ডিফেন্স সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয়। মানে হলো হোয়াইট হাউসের পুরো নিয়ন্ত্রণ এখন পার্কের কাছে। যদিও মিলিটারি চারো দিক থেকে হোয়াইট হাউস ঘিরে রাখে, বিভিন্ন জায়গায় স্নাইপার বসানো হয়, তবে পুরো দেশ এই ঘটনায় আতঙ্কিত ছিল। হোয়াইট হাউস যেটাকে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা মানা হতো, সেই হোয়াইট হাউসই কিনা এখন টেররিস্টদের দখলে চলে গেছে। এদিকে পেন্টাগনে একটি ভিডিও কল আসে যেখানে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট সামনে দাঁড়িয়েছিল। জেনারেল ক্লিজ তাকে দেখে জানতে চায়, স্যার আপনি ঠিক আছেন তো, প্রেসিডেন্ট ব্যান কোথায়? তখনই দেখা যায় সবার সামনেই প্রেসিডেন্ট লিকে শুট করে মেরে ফেলা হয় আর প্রেসিডেন্ট বেনকে সামনে আনে। এরপর পার্ক সবার সামনে এসে বলে, তোমাদের কমান্ডিং চিফ এখন আমার হাতে বন্দী, তাই সবাইকে অস্ত্র ছাড়তে বলো। এখানে পার্ক খুব শক্ত ভাষায় বলে কোন রকম চালাকি করবে না। এটা বলি সে ফোন কেটে দেয়। সব মিলিয়ে আজকের দিনটা ছিল আমেরিকার জন্য একটি কালো অধ্যায়। হোয়াইট হাউসের সব জায়গায় শুধু লাশ আর লাশ পড়েছিল। আমেরিকার পতাকা নামিয়ে ফেলা হয়, পুরো হোয়াইট হাউসে অন্ধকার নেমে আসে। তবে আশার আলো এখনো নিভে যায়নি, কারণ মাইক হোয়াইট হাউসের ভিতরেই ছিল। সে প্রথমে সার্ভেলেন্স রুমে থাকা পার্কের এক কমান্ডোকে মেরে ফেলে, তবে সে এখানে কমান্ডোর কাছে প্রেসিডেন্টের সেলের ছবি দেখতে পায়। মানে হলো পার্ক কনারকে খুঁজতেছে। পরে মাইক এখানে থাকা অস্ত্রগুলো নিয়ে নেয় এবং সে তার পুরনো আইডি ব্যবহার করে সকল সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। ক্যামেরা বন্ধ হবার সাথে সাথে পার্ক অ্যালার্ট হয়ে যায়। সে মিনকে বলে, তুমি কি এটা পুনরায় চালু করতে পারবে? মিন বলে, না এটা সম্ভব না, এটা মেইন জায়গা থেকেই বন্ধ করা হয়েছে। পার্ক বলে, ঠিক আছে, তাহলে তুমি এখন ক্যামেরায় এখন পর্যন্ত যা রেকর্ড করেছে সেটা চেক করো। এদিকে হোয়াইট হাউসে হামলার কারণে হসপিটাল গুলোতে প্রচুর ভিড় পড়ে যায়। একের পর এক আহত রোগী আসতেছিল, কারো হাত নেই, কেউ গুলিবিদ্ধ, কেউ মারা যাচ্ছে। মানে এক বিভীষিকাময় পরিস্থিতি। এদিকে পেন্টাগনে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যেহেতু বন্দী আছে, স্পিকার রবার্টকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। এখন থেকে সেই আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে মাইক প্রেসিডেন্টের ওভাল অফিসে আসে আর এখানে থাকা স্যাটেলাইট ফোন দিয়ে পেন্টাগনে যোগাযোগ করে। সৌভাগ্যক্রমে তার কথা হয় জেকবের সাথে। জেকব বলে ওরা প্রেসিডেন্টকে বাংকারে বন্দী করে রেখেছে। স্পিকার ওখানকার পরিস্থিতি জানতে চাইলে মাইক বলে, এখানে শুধু আমি একা বেঁচে আছি, বাকি সবাইকে মেরে ফেলা হয়েছে। মাইক এই হামলার কারণ জানতে চায়। জেকব বলে ওরা এখনো কোনো ডিমান্ড রাখেনি। মাইক কনারের খবর জানতে চায়। জেকব বলে, কনার আমাদের সাথে নেই, ও হয়তো এখনো হোয়াইট হাউসের ভিতরেই আছে। মাইক বলে, ওরাও কনারকে খুঁজতেছে, আমি ওদের এক কমান্ডোর কাছ থেকে কনারের ছবি পেয়েছি। মাইক স্পিকারের কাছে অর্ডার চায়, সে এখন কি করবে? জেকব বলে, তুমি আপাতত ওখানেই থাকো, আমরা পরে তোমার সাথে যোগাযোগ করব। তখনই পার্ক আবারও পেন্টাগনে ভিডিও কল করে আর সে স্পিকারকে খুব সুন্দরভাবে বলে, স্যার আমি চাই আপনি জাপান সাগর থেকে 7 ফিল্ড সরিয়ে নিন, সাথে ওখানে থাকা সমস্ত সেনাও ফিরিয়ে আনবেন। এখন এই 7 ফিল্ড হলো আমেরিকার একটি বৃহত্তর নৌবহর, যেটা জাপান সাগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এর কাজ হলো মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার করা এবং আশপাশে থাকা অঞ্চলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা। জাপান সাগর থেকে সকল নৌবহর এবং সমস্ত আমেরিকান সেনা ফিরিয়ে আনতে হবে। স্পিকার বলে, এটা অসম্ভব। পার্ক একটু হেসে বলে, আচ্ছা এটা অসম্ভব, তাহলে আমি এক এক করে এখানে থাকা সবাইকে মারা শুরু করব, যার মধ্যে প্রেসিডেন্টও থাকবে, আর এসবের জন্য শুধু আপনি দায়ী থাকবেন। তাই আমার মনে হয় আপনার কাজ শুরু করে দেওয়া উচিত। এটা বলেই পার্ক ফোন কেটে দেয়। স্পিকার এখানে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ 7 ফিল্ড সরিয়ে আনলে জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। এদিকে পার্ক অ্যাডমিরাল হ্যামেনের গলায় ছুরি ধরে আর তার সার্ভেলেন্স কোড জানতে চায়। প্রথমে অ্যাডমিরাল বলতে না চাইলেও পার্কের প্রেসারের কারণে সে বলতে বাধ্য হয়। কোড পাওয়ার সাথে সাথে মিন সেটা অ্যাক্টিভ করে দেয় আর সার্ভেলেন্স কোড ইন্টার হওয়ায় পেন্টাগনের সবাই প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ এই সার্ভেলেন্স প্রোগ্রাম তৈরি করা হয়েছে যদি ভুলবশত কোনোভাবে নিউক্লিয়ার মিসাইল
মিসাইল লঞ্চ হয়ে যায় তখন এই সার্ভেলেন্স প্রোগ্রাম দিয়ে সেটাকে আটকানো যাবে, এমনকি টার্গেটও পরিবর্তন করা যাবে। যদিও এই প্রোগ্রাম পুরোপুরি অ্যাক্টিভ করার জন্য 3টি কোড লাগবে, আর এই 3টি কোড 3 জনের কাছে আছে, প্রেসিডেন্ট, ডিফেন্স সেক্রেটারি এবং অ্যাডমিরাল, যারা সবাই এখন বাংকারে পার্কের কাছে বন্দী। পার্ক মূলত যেটা চাচ্ছে, সে আমেরিকার সমস্ত নিউক্লিয়ার বোমা নষ্ট করে দিতে চায়। তাই সে কনারকে খুঁজতেছে যাতে সে কনারকে টর্চার করে প্রেসিডেন্টের কোড নিতে পারে, কারণ প্রেসিডেন্ট তো এত সহজে কোড বলবে না। ফলে স্পিকার মাইকে বলে, তুমি যেভাবেই হোক কনারকে খুঁজে বের করো, কনার যেন কোনোভাবেই ওদের হাতে না পড়ে। মাইক কনারকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে পার্ক ভিডিও ফুটেজ চেক করলে মাইককে দেখতে পায়। তখন সে ফোর্বসের কাছ থেকে মাইকের পরিচয় জেনে নেয়। পার্ক তার কমান্ডোদের মাইককে খুঁজতে বলে। তার কমান্ডোরা চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে মাইক কনারকে খুঁজতে খুঁজতে প্রেসিডেন্টের বেডরুমে চলে আসে, তবে এখানেও কনার ছিল না। ওদিকে পার্কের কমান্ডোরাও এদিকেই আসতেছিল। এটা টের পেয়ে মাইক তাড়াতাড়ি দেওয়ালের পিছে একটি সিক্রেট জায়গায় লুকিয়ে পড়ে। কমান্ডোরা রুমে আসলে এখানে কাউকেই দেখতে পায় না, তবে পার্ক এই দেওয়ালের মধ্যে থাকা সিক্রেট জায়গার ব্যাপারে আগে থেকেই জানতো, তাই সে তার কমান্ডোদের দেওয়ালের মধ্যে খুঁজতে বলে। এদিকে মাইক এই গোপন জায়গাতেই কনারকে খুঁজে পায়। মাইক সাথে সাথে জ্যাকবকে এটা জানিয়ে দেয়। ফলে এত বিপদের মধ্যেও সবাই কিছুটা স্বস্তি ফিরে পায়। তবে এদিকে কমান্ডোরা এই সিক্রেট জায়গাটি চিহ্নিত করে ফেলে। মাইক এই বিষয়টা বুঝে ফেলে। ফলে কমান্ডোরা শুট করলেও মাইক সই সালামতে এখান থেকে বেরোতে সক্ষম হয়। এরপর মাইক কনারকে নিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরে চলে যায়, আর জ্যাকবসকে জানায় সে গ্রাউন্ড ফ্লোরের উত্তর দিকে ভেন্টিলেটরের সুড়ঙ্গ দিয়ে কনারকে পাঠাচ্ছে। তারা যেন কনারকে নিতে অফিসার পাঠায়। মাইক কনারকে উপরে ওঠার টেকনিক বুঝিয়ে দেয়। কনারও ঠিক সেইভাবেই উপরে উঠতে থাকে। তখনই একজন কমান্ডো এদিকে আসতেছিল। মাইক এটা টের পেয়ে লুকিয়ে পড়ে, আর কনারও থেমে যায়। সবাই একদম চুপ, কোনো সারা শব্দ নেই। কমান্ডো চলে আসে। ভেন্টিলেটর খোলা দেখে সে চেক করতে যায়, আর এতেই সে কনারকে দেখে ফেলে। তখন মাইক আচমকা কমান্ডোকে আটকে ফেলে, এমনকি সে এই কমান্ডোকে মেরেই ফেলে। পরে মাইক সিগন্যাল দেওয়ার পর কনার আবারও উপরে ওঠার চেষ্টা করে। এরপর স্পেশাল ফোর্সের 2 জন কমান্ডো খুব সাবধানে কনারকে বের করে নেয় এবং খুব সতর্কতার সঙ্গে কনারকে তাদের কাছে নিয়ে আসে। জ্যাকব যখন জানতে পারে কনার এখন তাদের হেফাজতে আছে, সে তাড়াতাড়ি মাইককে এটা জানিয়ে দেয়। মাইক এক প্রশান্ত নিঃশ্বাস ফেলে। এখানকার সবাই কিছুটা চিন্তামুক্ত হয়। স্পিকার মাইককে বলে, এবার আমাদের প্রেসিডেন্টকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। মাইক খুব কনফিডেন্সের সাথে বলে, স্যার এটা হয়ে যাবে। এরপর স্পিকার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। এদিকে মাইক পার্কের 2 কমান্ডোকে মেরে বেহুশ করে ফেলে। এরপর তাদের কাছে জানতে চায় তারা কার হয়ে কাজ করছে এবং তাদের লিডারের নাম কি। প্রথমত তারা মাইকের কথায় কোনো গুরুত্ব দেয় না, তারা হাসতেছিল। তখন মাইক কোনো কিছু না বলেই একজনের মাথায় ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে অন্যজনের হাসি বন্ধ হয়ে যায়। সে প্রচন্ড ঘাবড়েছিল। এরপর মাইক আবারও তাদের লিডারের নাম জানতে চায়, তবে লোকটা কিছু বলার আগেই মাইক তার পায়ের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে মাইক যা কিছু জানতে চায় লোকটা সবকিছু বলে দেয়। পরে মাইক জ্যাকবকে পার্কের আসল পরিচয় জানায়। পার্কের আসল নাম ছিল ক্যাং ইয়াং স্যাক। সে মূলত KUS প্যারামিলিটারি সংস্থার লিডার ছিল এবং পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর টেররিস্টদের মধ্যে সে একজন। এখানে আমরা আরো যেটা জানতে পারি সেটা হলো এই পার্কই মূলত পাকিস্তান থেকে পারমাণবিক টেকনোলজি উত্তর কোরিয়ায় পৌঁছে দিয়েছিল। এখানে মাইক সবাইকে সাবধান করে সে যতক্ষণে না বলবে তারা যেন এখানে কোনো প্রকার অভিযান না চালায়। ওদিকে পার্ক ডিফেন্স সেক্রেটারির কাছ থেকে সার্ভেলেন্স কোড জেনে নেয়, তবে এর জন্য পার্ক সেক্রেটারির উপর প্রচন্ড টর্চার করে। এখন শুধু বাকি রইল প্রেসিডেন্টের কোড। প্রেসিডেন্টের কোড পেলেই পার্ক তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এদিকে ফোর্বস মাইককে মারার জন্য খুঁজতেছিল। তখনই হঠাৎ করে মাইক তার সামনে চলে আসে। তবে মাইক তো আর পোপসের মতলব জানতো না, তাই সে এখনো পোপসকে তার বন্ধু মনে করে। পোপসও এই সুযোগ কাজে লাগায়। সে মাইককে কিছু বুঝতে দেয় না, তবে সে প্রচন্ড ভয় ছিল, কারণ সে ভালো করেই জানতো মাইকের বিন্দু পরিমাণ সন্দেহ হলেই সে তাকে মেরে ফেলবে। যদিও ফোর্বস বেশি সময় অভিনয় করতে পারে না, সে এতটাই ভয় পেয়েছিল যে তার মুখ ফুসকে পার্কের আসল নাম বেরিয়ে আসে। সাথে সাথে মাইক বুঝে ফেলে পোপস হয়তো পার্কের সাথে জড়িত আছে। পোপস দেরি না করে মাইকের উপর হামলা করে, তবে মাইক সোজা তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে পোপসের অবস্থা খারাপ হয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে। এখানে সে মাইকে সরি বলে, আর সে তার ভুলটা বুঝতে পারে। মাইক তখন তাকে তার ভুল শুধরানোর একটি সুযোগ দেয়। সে বলে, প্রেসিডেন্টকে বাঁচাতে আমায় সাহায্য করো। পার্ককে জানাও তুমি আমাকে মেরে ফেলেছো। মাইকের কথা মতো সে পার্ককে জানায়, আমি মাইককে মেরে ফেলেছি, আমাদের রাস্তা এখন ক্লিয়ার। পার্ক এটা শুনে ফোর্বসের প্রতি খুশি হয় এবং চিন্তামুক্ত থাকে। আর এখানে পার্কের সাথে কথা বলা শেষ হলে মাইক সোজা পোপসের মাথার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এর মানে হলো গাদ্দারির কোনো ক্ষমা নেই। ওদিকে পেন্টাগন হোয়াইট হাউসে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। তারা 6টি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠায়, যারা হোয়াইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে পার্ক তাদেরকে রাডারের মাধ্যমে দেখে ফেলে। সে তার কমান্ডোদের হাইডার প্রস্তুত করতে বলে। পার্কের কথা মতো হাইডার গান অ্যাক্টিভ করে দেয়। এরপরে এখানে মাইক চলে আসে। মাইক হাইডার গান দেখে জ্যাকবকে হামলা চালাতে বারণ করে। হাইডার গানের কথা শুনে জেনারেল ও বাকি সবাই আতঙ্কিত হয়, কারণ এই অস্ত্র তাদেরই তৈরি। হাইডার গান খুবই অ্যাডভান্স এবং উন্নত
উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। আর এই অস্ত্রর বিশেষত্ব হলো এটা অটোমেটিক হামলা শনাক্ত করে হামলা চালাতে সক্ষম। মোট কথা হলো এটি একটি ভয়ঙ্কর অস্ত্র। তবে জেনারেল তারপরও হামলা থামায় না, বরং সে হামলা চালানোর জন্য আরো আগ্রহী ছিল। এদিকে পার্কের কমান্ডোরা মাইককে দেখে ফেলে। এখানে তাদের সাথে মাইকের গোলাগুলি শুরু হয়। আর ওদিকে ব্ল্যাক হক হোয়াইট হাউসের কাছাকাছি আসলেই হাইড্রা গান অটোমেটিক ফায়ারিং শুরু করে। এর হামলা এতটাই দ্রুত ছিল যে ডেল্টা ফোর্স সামলাতে পারে না। এক এক করে ব্ল্যাক হক ধ্বংস হতে থাকে। তারা এখানে এসেছিল হোয়াইট হাউস উদ্ধার করতে, কিন্তু এখন তারা নিজেদেরই বাঁচাতে হিমশিম খাচ্ছিল। নিজেদের এই করুণ অবস্থা দেখে স্পিকার হামলা বন্ধ করে যারা বেঁচে আছে তাদেরকে ফিরে আসতে বলে, কিন্তু সেটাও সম্ভব হচ্ছিল না, কারণ হাইড্রা গান অনবরত শুট করেই যাচ্ছিল। তখন মাইক এখানে থাকা কমান্ডোদেরকে মেরে একটি রকেট লঞ্চার নিয়ে বেরিয়ে আসে, আর সে সোজা হাইড্রা গানের দিকে টার্গেট করে। তবে ততক্ষণে সব ব্ল্যাক হক ধ্বংস হয়ে যায়। এমনকি শেষের হেলিকপ্টারটি মাইকের দিকে ধেয়ে আসে, ফলে মাইক নিজেকে বাঁচানোর জন্য উপর থেকে নিচে পড়ে যায়। সে এখানে প্রচন্ড আহত হয়। হোয়াইট হাউস উদ্ধারের অপারেশন পুরোটাই ভেস্তে যায়। পেন্টাগনের সবাই হতাশ, এমনটা হবে কেউ আশা করেনি। তখনই পার্ক আবারও লাইভে আসে আর সবার সামনেই ভাইস প্রেসিডেন্টকে শুট করে মেরে ফেলে। আর স্পিকারকে ওয়ার্নিং দিয়ে বলে 1 ঘন্টার মধ্যে জাপান সাগর থেকে 7 ফিল না সরালে পরবর্তী টার্গেট প্রেসিডেন্ট হবে। আর এই 1 ঘন্টার মধ্যে আমার এখানে একটি হেলিকপ্টার চাই। এটা বলেই পার্ক লাইন কেটে দেয়। এখন স্পিকারের কাছে পার্কের কথা রাজি হওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এদিকে মাইকের জ্ঞান ফিরলে পেন্টাগনে যোগাযোগ করে। সে সবার প্রতি প্রচন্ড বিরক্ত ছিল। মাইক আগেই তাদেরকে সাবধান করেছিল, তাই মাইক এখন তাদের অর্ডার ছাড়াই সে তার মতো করে এখানে অভিযান চালাবে। স্পিকারের হাতেও আর কোনো অপশন ছিল না, হয় সে পার্কের কথা মেনে নিবে, নয়তো তাদের শেষ ভরসা মাইকে তার মতো করে চেষ্টা করতে দিতে হবে। স্পিকার মাইকে 30 মিনিট সময় দেয়, এর মধ্যে যা করার করতে বলে। মাইক প্রথমে তার ওয়াইফের সাথে কথা বলে, কারণ সে ভালো করে জানে হয়তো সে আর কোনোদিনই তার ওয়াইফকে দেখতে পারবে না, কারণ সে এখন যেটা করতে যাচ্ছে এরপর তার জীবিত ফেরার চান্স একেবারেই নেই। লিওনও এটা বুঝতে পারে মাইক তাকে কেন ফোন করেছে, কিন্তু যাই হোক না কেন দেশ সবার আগে, তাই লিওন এখানে চুপ থাকে। তবে সে তার চোখের অশ্রু ধরে রাখতে পারে না, তার এখানে প্রচন্ড কষ্ট হচ্ছিল। এরপর মাইক যেটা করে সে বাংকারের মনিটরে লাইভে আসে আর পার্কে সোজা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আসলে মাইকের পরিকল্পনা হলো যেহেতু বাহির থেকে বাংকারে ঢোকা অসম্ভব, তাই সে পার্কে বিভিন্ন কথা বলে উস্কে দেয় যাতে সে বাংকার থেকে বেরিয়ে আসে। মজার বিষয় হলো পরিকল্পনা কাজে লাগে। মাইকের বিভিন্ন কথা শুনে পার্ক ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। এরপর মাইক এখানকার সকল ভিডিও বন্ধ করে দিলে পার্ক আরো রেগে যায়। সে ডিফেন্স সেক্রেটারিকে নিয়ে বেরিয়ে আসে আর তাকে হোয়াইট হাউসের সামনে এনে ছেড়ে দেয়। পার্কের প্ল্যান হলো সে সেক্রেটারিকে সবার সামনেই মেরে ফেলবে। তবে পার্ক যখন সেক্রেটারিকে শুট করতেই যাবে তখনই মাইক ফায়ারিং শুরু করে। মাইক এখানে পার্কের বেশ কিছু কমান্ডোকে মেরে ফেলে। তবে দুর্ভাগ্যজনকভাবে পার্ক আবারও বাংকারে চলে যায়। যদিও পার্ক বাংকারে চলে গেছে, তবে মাইক কিন্তু ঠিকই সেক্রেটারিকে বাঁচিয়ে নিয়েছে। এর জন্য স্পিকার মাইককে ধন্যবাদ জানায়। সাথে সে পার্কের শর্ত মেনে নিতে বাধ্য হয়, কারণ পার্কের দেওয়া 1 ঘন্টা হতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল। তাই সে জাপান সাগর থেকে 7 ফিল্ড এবং তাদের সমস্ত সেনা ফিরিয়ে আনার অর্ডার দেয়। ফলে উত্তর কোরিয়া সাউথ কোরিয়ায় হামলার প্রস্তুতি নেয়। পুরো বিশ্বে একটা অস্থিরতা শুরু হয়। চীন, রাশিয়া, ভারত তাদের দেশে জরুরি অবস্থা জারি করে। মানে পুরো বিশ্বে এক ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। এদিকে পার্কের কমান্ডোরা প্রেসিডেন্ট সহ এখানে থাকা সবাইকে একই রঙের কালো পোশাক পরায়, যার মধ্যে পার্ক সহ এখানে সবাই ছিল। সবাই বাংকার থেকে বেরিয়ে আসে। আর এদিকে পার্কের কথা মতো স্পিকার একটি হেলিকপ্টার হোয়াইট হাউসের সামনে পাঠায়। এরপর পার্ক প্রেসিডেন্টকে নিয়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসে। এখন সমস্যা হলো এখানে কাউকে চেনা যাচ্ছিল না, কে প্রেসিডেন্ট আর কে টেররিস্ট। পার্কের এই মাথা নষ্ট করে দেওয়ার মতো বুদ্ধির কাছে সবাই হেরে যায়। পার্ক খুব সহজেই প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারে উঠে যায়। এখানে কারোই কিছু করার ছিল না, কারণ তারা এখানে কাকে শুট করবে। তাই স্পিকার কোনো প্রকার অ্যাকশন নিতে বারণ করে। পার্ক খুব সহজেই এখান থেকে চলে যায়। ঠিক তখনই আচমকা হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যায়। হেলিকপ্টারে থাকা সবাই মারা যায়। এটা দেখে পুরো দেশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো, কারোরই কিছু বুঝে আসতেছিল না। স্পিকার এখানে ধারণা করে পার্ক হয়তো তার লোক এবং প্রেসিডেন্টকে নিয়ে সুইসাইড করেছে। তবে মাইক এটা মানতে নারাজ, সে এতে একমত ছিল না। সে বলে না, পার্ক এমন লোকই না যে সুইসাইড করবে। আমার মনে হয় ও এখনো প্রেসিডেন্টকে নিয়ে বাংকারে আছে, আর হয়তো ও এখন পালানোর চেষ্টা করছে। তখন স্পিকার মাইককে বলে, এটা যদি সত্যি হয় তাহলে তুমি ওকে কোনোভাবে পালাতে দিবে না। আর এদিকে মাইকের ধারণাই ঠিক হয়, পার্ক প্রেসিডেন্টকে নিয়ে এখনো বাংকারই ছিল। আর এখানেই আমরা পার্কের আসল পরিকল্পনা বুঝতে পারি। পার্ক মূলত যেটা করতে যাচ্ছে, আমেরিকায় থাকা সমস্ত নিউক্লিয়ার বোমা বিস্ফোট করে দিবে, যেটা এই সার্ভেলেন্স সিস্টেম দিয়েই সম্ভব। পার্কের এই আসল মতলব যখন পেন্টাগন বুঝতে পারে, পুরো পেন্টাগন নিস্তব্ধ হয়ে যায়। তারা দেখতে পায় সার্ভেলেন্স প্রোগ্রাম অ্যাক্টিভ হয়ে গেছে। আগামী 5 মিনিট পর পুরো আমেরিকা ধ্বংসস্তূপে পরিণত হবে। এদিকে পার্ক হোয়াইট হাউসে থাকা পুরানো টানেল দিয়ে পালানোর চেষ্টায় আছে।
ঠিক তখনই এখানে মাইক চলে আসে। মাইক এক এক করে পার্কের কমান্ডোদের মারতে থাকে। প্রেসিডেন্ট তখন পার্ককে আটকানোর চেষ্টা করে, তবে পার্ক এখানে প্রেসিডেন্টকে শুট করে দেয়, আর সে আবারও শুট করতে গেলে মাইক তাকে আটকায়। তবে পার্ক ছিল মার্শাল আর্ট এক্সপার্ট, তাই মাইক তার সাথে পেরে ওঠে না। তাদের মধ্যে ফাইট চলতে থাকে, কিন্তু মাইক ঠিকই কৌশলে পার্ককে কাবু করে ফেলে আর সুযোগ বুঝে পার্কের মাথায় ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে তাড়াতাড়ি প্রেসিডেন্টের কাছে আসে। প্রেসিডেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, তার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। তবে প্রেসিডেন্ট আগে সার্ভেলেন্স সিস্টেম ডিঅ্যাক্টিভেট করতে বলে। মাইক দেখতে পায় আর মাত্র 1 মিনিট বাকি আছে। সে তাড়াতাড়ি পেন্টাগনে যোগাযোগ করে। মাইকের আওয়াজ শুনে সবার মধ্যে পুনরায় আশা জেগে ওঠে। মাইক সবাইকে জানায় প্রেসিডেন্ট আমার সাথেই আছে, আহত তবে জীবিত আছে। এরপর সে জানতে চায় এই সার্ভেলেন্স সিস্টেম কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। তখন জেনারেল তাকে গাইড করে। জেনারেলের কথা মতো মাইক ডিঅ্যাক্টিভেট প্রোগ্রাম চালু করে। এরপর পাসওয়ার্ড বললে মাইক পাসওয়ার্ড এন্টার করে। সবাই মাইকের দিকে চেয়েছিল, কারণ পুরো আমেরিকার ভাগ্য এখন মাইকের হাতে। এখানে থাকা প্রতিটা মানুষের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। তখন ঠিক 3 সেকেন্ড বাকি থাকতে মাইক সার্ভেলেন্স সিস্টেম ডিঅ্যাক্টিভেট করতে সক্ষম হয়। ফলে পেন্টাগনের প্রতিটা মানুষ এক প্রশান্তির নিঃশ্বাস ফেলে। এরপর মাইক প্রেসিডেন্টকে জীবিত হোয়াইট হাউসের বাইরে নিয়ে আসে। প্রেসিডেন্টকে দেখার পর অবশেষে সবার মুখে হাসি ফুটে ওঠে। তো বন্ধুরা, মাইক কিন্তু এই যুদ্ধ একাই লড়েছে, কারণ দেশপ্রেম মানে শুধু পতাকা উড়ানো না। দেশপ্রেমের মানে হলো শেষ রক্তবিন্দু পর্যন্ত ন্যায়ের পক্ষে, মানুষের জন্য ও জাতির অস্তিত্ব রক্ষায় লড়াই করে যাওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।